গাজা থেকে ইসরায়েলের নতুন বছরে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা। এদিকে তাইওয়ানকে আলাদা করে এক চীন নীতি কেউ ঠেকাতে পারবে না, চীনের হুঁশিয়ারি। ৭ অক্টোবর হামলায় দোহা সাবাহের হত্যার খবর নিশ্চিত করল ইসরায়েল। এদিকে ইউক্রেন হয়ে ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ। সর্বশেষ জানিয়ে দেব নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে রাশিয়া ও ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা। গাজা থেকে ইসরায়েলের নতুন বছরে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে নতুন বছরের প্রথম মিনিটে গাজায় উত্তরাঞ্চল থেকে ইসরায়েলের 2টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এর মধ্যে একটি সফলভাবে প্রতিরোধ করা হলেও অন্যটি খোলা জায়গায় গিয়ে পড়েছে। বুধবার মধ্যরাতে পশ্চিম নেবিয়ন অঞ্চলের সতর্ক সংকেত বেজে ওঠে। ইসরায়েলি সেনাবাহিনী টেলিগ্রামে জানায়, গাজার মধ্যাঞ্চল থেকে 2টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করেছে। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে এবং অপরটি খোলা জায়গায় পড়েছে। গত কয়েকদিনে উত্তর গাজা থেকে নিক্ষিপ্ত বেশ কয়েকটি রকেট ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে বলে সেনাবাহিনী জানিয়েছে। গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলের সামরিক অভিযান উত্তর কেন্দ্রিক ভূমিত হয়েছে। ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন, হামাসকে পুনরায় গঠিত হতে বাধা দেওয়া লক্ষ্যস্থল এবং বিমান অভিযান চালানো হয়েছে। 2023 সালের 7 অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলের উপর এক নজিরবিহীন হামলায় 1208 জনের প্রাণহানি ঘটে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। এর পাল্টা প্রক্রিয়া ইসরায়েলি সামরিক অভিযানে গাজায় এ পর্যন্ত 45,000-এর বেশি মানুষ নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী নিহতের বেশিরভাগ বেসামরিক। জাতিসংঘ এই পরিসংখ্যানকে উল্লেখযোগ্য বলে উল্লেখ করেছে। তাইওয়ানকে আলাদা করে এক চীন নীতি কেউ ঠেকাতে পারবে না বলছে শি জিনপিং। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, কোন শক্তি তাইওয়ানের সাথে চীনের পুনরুদ্ধারণ ঠেকাতে পারবে না। খ্রিস্টীয় বর্ষবর্ণ উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে গতকাল মঙ্গলবার শি জিনপিং এই সতর্কবার্তা দেন তিনি। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন চীনা প্রেসিডেন্টের ভাষণ সম্প্রচার করে। চীন মনে করে তাইওয়ান তাদেরই অংশ, তবে চীন বিশ্বাসী নিজেদের স্বাধীনতায়। তাদের নিজস্ব সংবিধান আছে, তারা চীনের অংশ হতে চায় না, রক্ষা করতে চায় নিজেদের সার্বভৌমত্ব। এক চীন নীতি বাস্তবায়ন করতে তাইওয়ানকে কেন মূল্য একত্র করতে চায় বেইজিং। তাইওয়ান নিয়ে নতুন বছরে চীনা প্রেসিডেন্টের এই বার্তা তারই প্রতিশ্রুতি। গত এক বছরে বেইজিং তাইওয়ানের উপর সামাজিক চাপ জোরদার করেছে। যুদ্ধজাহাজ এবং বিমান মোতায়েন করে নিয়ন্ত্রিত দ্বীপের চারপাশের জল এবং আকাশ সীমায় নজরদারি করছে। এই মহড়াগুলো অর্থ চীনের পিপলস লিবারেশন আর্মি জাহাজ ও বিমান হয়ে দ্বীপটিকে চারদিক থেকে ঘিরে রাখতে চায়। ভাষণে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, তাইওয়ান প্রণালীর দুপাশের মানুষ একই পরিবারের অংশ। কেউ আমাদের এই রক্তের বন্ধন ছিন্ন করতে পারবে না, কেউ আমাদের মাতৃভূমির পুনরুদ্ধারের ঐতিহাসিক ধারাকে বন্ধ করতে পারবে না। তাইওয়ান নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৈরতা আছে। যুক্তরাষ্ট্রের 1979 সালে এক চীন নীতি মেনে চলাও সম্পর্ক এগিয়ে নেওয়া তাইওয়ানের সঙ্গেও তাদের প্রতিরক্ষা সরঞ্জাম ও অস্ত্রের অন্যতম বড় বাজার তাইওয়ান। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা তাইওয়ান অ্যাক্ট অনুসারে যুক্তরাষ্ট্র তাইওয়ানকে চীনের অংশ হিসেবে বিবেচনা করে। একই সঙ্গে অস্ত্র বিক্রি, সাংস্কৃতিক ও বাণিজ্যিক যোগাযোগও রেখে চলছে। ডোনাল্ড ট্রাম্পের গত শাসনামলে তাইওয়ানের কাছে $18 বিলিয়ন অস্ত্র বিক্রি করে যুক্তরাষ্ট্র। তাইওয়ানে মার্কিন দূতাবাসের জন্য খরচ করা হয় প্রায় $250 বিলিয়ন। 1979 সালের পর তাইওয়ানের এত ঘনিষ্ঠ আর কখনো হয়নি যুক্তরাষ্ট্র। জানুয়ারিতে আবার হোয়াইট হাউসে ক্ষমতাসীন হতে যাচ্ছে ট্রাম্প। আর আগে তাইওয়ান নিয়ে চীনা প্রেসিডেন্টের বক্তব্য যুক্তরাষ্ট্রের প্রতি কড়া বার্তাও বটে। 7 অক্টোবর হামলার দোহা সাবাহের হত্যার খবর নিশ্চিত করল ইসরায়েল। হামাসের নুবরা প্লাটুনের কমান্ডার আবদেল আর জোহাকে ড্রোন হামলার মাধ্যমে হত্যা করেছে বলে নিশ্চিত করেছে ইসরায়েল ডিফেন্স ফোর্স। মঙ্গলবার জুবনা প্লাটুনের এই কমান্ডারকে দক্ষিণ গাজায় খান ইউনুস অঞ্চলে হত্যা করা হয়েছে। আইডিএফ তাদের বিবৃতিতে জানিয়েছে এই তথ্য। খবর এনডিটিভির। তাদের মতে 2023 সালের 7 অক্টোবর কিতু জর্জ নিজ ওকে হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়েছে। আইডিএফ জানিয়েছে, আইএস এর গোয়েন্দা ভিত্তিক হামলায় ওয়াল্লিস জেনারেল খান ইউনুস ব্যাটালিয়নের নুবরা প্লাটুন কমান্ডার আবদেল আল হাদি সাবাকে হত্যা করা হয়েছে। তারা আরও যোগ করেছে, আবদেল আল হাদি খান ইউনুস অঞ্চলের একটি শরণার্থী শিবির থেকে কাজ চালিয়ে যাচ্ছিলেন। তিনি 7 অক্টোবর কিবুতজ নির ও গণমাধ্যমের অন্যতম নেতা ছিলেন।
এছাড়াও বর্তমান যুদ্ধে আইডিএফ সেনাদের উপর একাধিক সন্ত্রাসী হামলা চালিয়েছেন। 7 অক্টোবর গণহত্যায় যে সন্ত্রাসীরা অংশ নিয়েছিল তাদের সবার বিরুদ্ধে আইডিএফ ও আইএস তাদের অভিযান পরিচালনা করে যায়। এর আগে গত মঙ্গলবার আইডিএফ সিংবেনের যৌথ অভিযানে প্যালেস্টাইন ইসলামিক জিহাদের রকেট ইউনিটগুলোর নর্দার্ন টেস্টের কমান্ডার আনাস মোহাম্মদ সানিমাকে হত্যার বিষয়টি নিশ্চিত করে। তাদের পরিচয়ে বলা হয় অনেক সন্ত্রাসী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা এক চরিত্র। ইসরায়েলি বেসামরিক মানুষও আইডিএফ সেনাদের লক্ষ্যবস্তু বানিয়ে হামলা করা এক সংগঠনের অভিযান পরিচালনা করেছেন তিনি। 7 অক্টোবর পর থেকে সামরি উত্তর গাজা থেকে ইসরায়েলি সীমান্ত অঞ্চলে রকেট হামলাগুলো সক্রিয়ভাবে পরিচালনা করেছে। এর আগে আইডিএফ জানায় ইসরায়েলের সাধারণ নিরাপত্তা পরিষেবা সিন বেনেটের সঙ্গে মিলে এর বিভিন্ন ইউনিট 14 মাস হামাস সন্ত্রাসীদের হত্যা করেছে, যার মধ্যে 6 জন সক্রিয়ভাবে 7 অক্টোবর গণহত্যায় অংশ নিয়েছে। এই অভিযানগুলো গাজায় আইডিএফ এর 16তম লিস্ট সিস্টেমের অংশ সম্পন্ন করেছে। উল্লেখ্য 2023 সালের 7 অক্টোবর হামাস ইসরায়েলের উপর একাধিক বিশাল আক্রমণ চালায়। সেখানে 1200 মানুষ মারা যায় এবং 200 মানুষ বন্দী হয়। 100 জন বন্দী এখনও ছাপা খায়নি। এ হামলার জবাব হিসেবে গাজায় খান ইউনিটগুলোতে লক্ষ্যবস্তু বানিয়ে পাল্টা আক্রমণ চালায়। তবে ইসরায়েলের এই অভিযানে 45,000 মানুষ প্রাণ হারিয়েছে। ইউক্রেন হয়ে ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ। চুক্তি শেষ হওয়ার পর ইউক্রেন হয়ে ইউরোপের দেশগুলোতে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ হয়েছে বলে জানিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয় 2022 সাল থেকে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে শুরু হলেও কিয়েভের ভিতর দিয়ে ইউরোপীয় দেশগুলোতে গ্যাস সরবরাহ করে আসছিল মস্কো। এক্ষেত্রে দুই দেশের গ্যাস ট্রানজিট কোম্পানির মধ্যে 5 বছর মেয়াদী একটি চুক্তি ছিল। তবে ইউক্রেনের গ্যাসের ট্রানজিট অপারেটর এবং রাশিয়ার গ্যাসপ্রমের মধ্যে চুক্তি হওয়ার বছরের প্রথম দিন থেকে রাশিয়ার গ্যাস পাচ্ছে না ইউরোপ। বিবিসির খবরে বলা হয়েছে ইউরোপের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মস্কোর বিরুদ্ধে হুঁশিয়ারি দেন। তিনি বলেছেন, আমাদের রক্তের বিনিময়ে রাশিয়াকে অতিরিক্ত অর্থ আয় করতে দেওয়া হবে না। এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নকে 1 বছরের বেশি সময় দিয়েছে জেলেনস্কি। এর মধ্যে তাদের বিকল্প পথ বের করার অনুরোধ জানিয়েছিল ইউক্রেনের প্রেসিডেন্ট। এদিকে ইউরোপীয় কমিশন জানিয়েছে ইউক্রেনের মধ্য দিয়ে ট্রানজিট শেষ হওয়ার পরও মহাদেশের গ্যাস ব্যবস্থা স্থিতিপক এবং সহনীয় রাখার পর্যাপ্ত ক্ষমতা রয়েছে তাদের। রাশিয়া এখনও কৃষ্ণ সাগরে ওদের ট্রানটিম পাইপলাইনের মাধ্যমে হাঙ্গেরি, তুরস্ক এবং রাশিয়ার গ্যাস পাঠাতে পারবে। ইউক্রেনের মাধ্যম দিয়ে গ্যাসের সরবরাহ বন্ধ করায় ইউরোপে রাশিয়ার রাস্তা গ্যাসের যুগের সমাপ্তি ঘটল বলে উল্লেখ করেছে বিবিসি। তবে কিয়েভের এই সিদ্ধান্তের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে স্লোভাকিয়া। ইউরোপীয় ইউনিয়নের কমিশন বলছে সতর্ক পরিকল্পনা এবং বিকল্প সরবরাহ পথ তৈরি না হলে সংকট পড়তে পারে দেশটি। তবে সমগ্র ইউরোপের জন্য এর কৌশলগত একটি প্রতীকী প্রভাব অনেক বেশি বলে মনে করছেন বিশ্লেষকরা। ইউরোপে রাশিয়া বাজার হারানো তাদের ক্ষতির সম্মুখীন হতে হবে বলে সতর্ক করেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে রাশিয়া এবং ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা। 2024 সালের মার্কিন নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে রাশিয়া এবং ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এক বিবৃতিতে মার্কিন ট্রেজারি বিভাগ জানায়, রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা এবং ইরানের ইসলামী রেজলিউশনারি গার্ড কর্পের সাথে যুক্ত প্রতিষ্ঠানগুলোকে এই হস্তক্ষেপের দায়ী করা হয়েছে। মার্কিন ট্রেজারি বিভাগের নির্বাচনী সন্ত্রাস এবং আর্থিক গোয়েন্দা সংস্থার ভারপ্রাপ্ত প্রধান বলেছেন, ইরান ও রাশিয়ার সরকার আমাদের নির্বাচনী প্রক্রিয়া এবং প্রতিষ্ঠানের উপর আক্রমণ চালিয়ে আমেরিকানদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে। তিনি আরও বলেছেন, গণতন্ত্রের ক্ষতি ঠেকাতে যুক্তরাষ্ট্র সর্বদা সজাগ থাকবে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ম্যাগাজিন ভিত্তিক সেন্টার ফর জিওপলিটিক্যাল এবং তার পরিচালক কেরনিভের পাশাপাশি ইরানের আইআরজিসি সম্পর্কিত অগনিভিটি ডিজাইন কর্পের নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হন। তার নেতৃত্বাধীন রিপাবলিকান দল প্রতিনিধি পরিষদ এবং সেন্ট্রাল ও নিয়ন্ত্রণ লাভ করে। মার্কিন সংপ্রেস তাদের প্রভাব বৃদ্ধি পায়। মার্কিন নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিতর্কের বিষয়। রাশিয়া এবং ইরান তাদের বিরুদ্ধে আনা এই অভিযোগ বারবারই অস্বীকার করে এসেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, ইরান এবং রাশিয়ার বিভ্রান্তিমূলক প্রচারণা ও সাইবার কর্মকাণ্ড ঠেকাতে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ অত্যন্ত জরুরি। নিষেধাজ্ঞার ফলে উল্লেখিত প্রতিষ্ঠান ও ব্যক্তিদের যুক্তরাষ্ট্রের থাকার সম্পদ জব্দ করে এবং তাদের সঙ্গে বেসামরিক লেনদেন নিষিদ্ধ করা হবে।